আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের এই প্ল্যাটফর্ম এইচইসি রসায়ন প্রথম পত্র গুণগত রসায়নের ফাইনাল রিভিশন ক্লাসের আজকে আমরা সুপার স্পেশাল ৪ নাম্বার ক্লাসে উপস্থিত। আমাদের এই এইচএসসি প্রস্তুতির রিভিশন ক্লাসের ৪ নাম্বার ক্লাসে আমরা দেখব বোর পরমাণু মডেলের যে ত্রুটিগুলো ছিল, যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো। আমরা গত ক্লাসে বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেলে কিছু স্পেসিফিক পার্থক্য দেখেছিলাম আর আলোচনা করেছিলাম কিছু বোর্ড পরীক্ষা প্রশ্ন। আজকে আমরা বোর পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা দেখব বা ভুলগুলো দেখব, তারপরে আমরা এই দুইটা মডেলের তুলনা করে সৃজনশীল প্র্যাকটিস করতে যাব। তো তোমাদের একটা কথা বলি, আমাদের পৃথিবীতে যত রকম তথ্য আছে, আবিষ্কার আছে, সকল আবিষ্কারের পিছনে কিছু না কিছু ভুল থাকে, ত্রুটি থাকে, সেগুলোকে বলা হয় সীমাবদ্ধতা। তুমি যা কিছুই আবিষ্কারের ক্ষেত্রে দেখো, সাপোজ নিউটনের সূত্র নিউটন আবিষ্কার করছে, এতেও ভুল আছে। গ্যালিলিও সূত্র গ্যালিলিও আবিষ্কার করছে, এর মধ্যেও কিছু কিছু ভুল পাওয়া গিয়েছিল। তুমি যাই বলো, মানে বাস্তব জীবনে যাই আবিষ্কার করা হোক, হ্যাঁ ফান্তেমা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। বাস্তব জীবনে যাই আবিষ্কার করা হোক না কেন, কিছু না কিছু ভুল থেকেই যাবে। তো সেই ভুলগুলোও কিন্তু এক একজন বিজ্ঞানী আবিষ্কার করে। তো এই হচ্ছে আমাদের সেটা, যে বোর পরমাণু মডেলে এত সুন্দর যে মডেলটা দেওয়া হয়েছিল তার মধ্যে কিছু ভুল ছিল, সেই ভুলগুলোকেই এখন আমরা সেগুলো দেখব। এগুলো আমাদের তেমন পরীক্ষায় আসে না, জাস্ট ধারণা নিব আর কি। বোর পরমাণু মডেলে যে ভুলগুলো আছে সেগুলো, এক নম্বর ভুলটা বলতেছে বোর পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণু ও একক ইলেকট্রন বিশিষ্ট যে আয়নগুলো পাওয়া যাবে, যেমন হিলিয়াম প্লাস আয়ন, লিথিয়াম 2 প্লাস আয়ন, এই সকল আয়নের বর্ণালীগুলো ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। এই লাইনটার অর্থ আমাদের বুঝাই। আমরা কিন্তু গত ক্লাস আলোচনা করেছিলাম বর্ণালী বলতে কি বোঝায়। বর্ণালী বলতে বোঝায় অনেক রকম বর্ণের সমাহার, যেমন বেগুনি, নীল, আসমানি, হলুদ, কমলা, লাল, সবুজ, মানে অনেক রকম বর্ণের সমাহার। যেমন প্রিজমের মাধ্যমে আমরা যখন সূর্যরশ্মিকে পাস করি তখন কি হয়, অনেক রঙে কি হয়, বিশ্লেষিত হয়। এটা হচ্ছে বর্ণালী। তো বিজ্ঞানী বোর সর্বপ্রথম বর্ণালীর ব্যাপারটা আবিষ্কার করেন। তবে বিজ্ঞানী বোর শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারেন, কারণ কি এর মধ্যে ইলেকট্রন আছে একটা। কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট যে মৌলগুলো, যেমন হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, যত মৌল আছে হাইড্রোজেন ছাড়া, সেই সকল মৌলের ইলেকট্রনগুলোর মাধ্যমে যেই আমাদের বর্ণালী পাওয়া যাবে, সেই বর্ণালীগুলো দেখতে কেমন, এর কোনো ব্যাখ্যা বিজ্ঞানী বোর আবিষ্কার করতে পারে নাই। এটা হচ্ছে তার প্রথম ভুল। কথা কি বুঝতে পারছো সব এতটুকু? একটু রেসপন্স কইরো। তার মানে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র একটা ইলেকট্রন থাকবে যেই পরমাণুতে, অথবা একটা ইলেকট্রন থাকবে যে আয়নে, যেমন হিলিয়াম প্লাস আয়ন, লিথিয়াম 2 প্লাস আয়ন। তোমরা দেখবা হিলিয়াম প্লাস, এটার মধ্যে ইলেকট্রন থাকবে একটা। আমরা জানি হিলিয়ামের মধ্যে ইলেকট্রন থাকে দুইটা, কিন্তু প্লাস দ্বারা বোঝায় ইলেকট্রন চলে গেছে। তো হিলিয়াম প্লাস বলতে একটা ইলেকট্রন আছে এখানে, আর লিথিয়াম 2 প্লাস বলতে এখানেও কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। তো এইরকম যে আয়নগুলো থাকবে সেখানেও কি একটা ইলেকট্রনই থাকবে। তো এরকম আয়ন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রেও কি হবে, এই বোর পরমাণু মডেল তার বর্ণালী ব্যাখ্যা করতে পারবে, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। এটাই প্রথম ভুল, মনে রাখবা। এই যে ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যার মধ্যে কার কোনো সমস্যা আছে বা কে কোনো প্রশ্ন করতে চাও? না ভাই, প্রবলেম নাই। আচ্ছা, হাবিবা তুমি কি ক্লাসে আছো? জাদুল ফেজারের সাথে এটা আমাকে জানাও। ভাই ওর বাবার সাথে কথা বলতেছে। ও আচ্ছা, ঠিক আছে। 2 নম্বর দেখো, একটি শক্তি স্তর হতে অপর শক্তি স্তর ইলেকট্রন স্থানান্তর ঘটলে, লাফালাফি করলে বোর পরমাণু মডেল অনুসারে একটি রেখা বর্ণালী সৃষ্টি হওয়ার কথা। অর্থাৎ এক জায়গা থেকে লাফ দিয়ে অন্য জায়গায় গেলে মাঝখান দিয়ে একটা ঢেউ তৈরি হবে, রেখা তৈরি হবে। উচ্চ ক্ষমতার স্পেকট্রোস্কোপ দ্বারা পর্যবেক্ষণ করে দেখা যায় প্রত্যেকটি বর্ণালীর রেখা কয়েকটি সূক্ষ্ম রেখা দিয়ে গঠিত। তো বোর পরমাণু মডেল এসব সূক্ষ্ম রেখার উৎপত্তির কারণও ব্যাখ্যা করতে পারে না। যেমন দেখো এখানে আমাদের যে ইয়াটা তৈরি হয়েছে, এই বর্ণালীর যে লাইন তৈরি হয়েছে, রেখার লাইন, একটা ইলেকট্রন থেকে একটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তর যখন তোমার পাস করছে ইলেকট্রনটা, সেই ক্ষেত্রে রেখা তৈরি হয়েছে। এই রেখাটা কিন্তু কয়েকটা রেখায় ভাগ হয়েছে, যেমন এই যে এখানে একটা চিকন রেখা, এখানে একটা মোটা রেখা ভাগ হয়েছে, কয়েকটা রেখায় বিভক্ত হয়েছে। আবার এখানে দেখো অনেকগুলো রেখায় বিভক্ত হয়েছে। তো আসলে এই বিজ্ঞানী বোর এই রেখাগুলোর সৃষ্টির কারণটা ব্যাখ্যা করতে পারে না। বিজ্ঞানী বোর বলছে যে বর্ণালী তৈরি হবে, একটা ইলেকট্রন
এক জায়গা থেকে লাফ দিয়ে দিলে অন্য জায়গায় গেলে রেখা তৈরি হবে, কিন্তু সেই রেখার মধ্যে আরও যে রেখা পাওয়া যায় সেই রেখাগুলো কই থেকে আসলো সেটা ব্যাখ্যাও বোর দিতে পারে নাই। এটাও তার একটা ভুল ছিল। 2 নম্বর ব্যাখ্যাটা বুঝতে পারছো সবাই? কথা বলো। আচ্ছা, এবার 3 নাম্বার। বোর মডেলে পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ দ্বিমাত্রিক সমতলীয়। বোর পরমাণু মডেল থেকে পরমাণু প্রকৃত ত্রিমাত্রিক কাঠামোর কোনো ধারণা পাওয়া যায় না। অর্থাৎ আমাদের কক্ষপথ যে ত্রিমাত্রিক, 3 ডাইমেনশন, সেই 3 ডাইমেনশনের কোনো ধারণা বোর পরমাণু দিতে পারে না। তবে মানে এটা হচ্ছে কি সমতলীয়, দ্বিমাত্রিক সমতলীয় বা 2 ডাইমেনশনটা ব্যাখ্যা করতে পারে, ত্রিমাত্রিকটা ব্যাখ্যা করতে পারে না, এটা একটা ভুল। 4 নাম্বার, ইলেকট্রনকে কণা রূপে গণ্য করা হলে তবে নির্দিষ্ট সময় পর ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় করা সম্ভব, কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পরমাণুর মধ্যে কোনো একটি ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যায় না, যেহেতু তার মতে গতিশীল ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্ম আছে, অর্থাৎ তড়িৎচুম্বকীয় বৈশিষ্ট্য থাকে, যা হচ্ছে ব্রগলির মতবাদ। অর্থাৎ এখানে বলতেছে ইলেকট্রনকে যদি কণা রূপে চিন্তা করি তাহলে কিন্তু নির্দিষ্ট সময় ইলেকট্রনের অবস্থান বের করা যাবে, ভরবেগ নির্ণয় করা যাবে, কিন্তু ইলেকট্রন তো আসলে কণা না, ইলেকট্রন হচ্ছে কি তরঙ্গ আকারে, কণা আকারে, 2 আকারে কি হয়, প্রভাবিত হয়। তো এই 2 আকারে যদি প্রভাবিত হয় ইলেকট্রন খুবই দ্রুততে ঘুরে, ইলেকট্রন কিন্তু আলোর গতিতে ঘুরতে থাকে। তোমরা কি জানো পরমাণুতে যে ইলেকট্রন যে ঘুরে নিউক্লিয়াসে কেন্দ্র করে কত জোরে ঘুরে? প্রায় আলোর গতির সমানে। এখন আলোর গতিতে সমানে যদি কেউ ঘুরে অবশ্যই তার তরঙ্গ হয়, ঢেউ হয়। তো ইলেকট্রন শুধু কণা নয়, এটা একটা ঢেউ আকারে প্রবাহিত হয়। তো এই যে ইলেকট্রন, কণা এবং ঢেউ, এই 2 রকমের মাধ্যমে যদি অবস্থান করে তাহলে এতটা সহজে ইলেকট্রনের ভরও মাপা যায় না, ইলেকট্রন কোথায় আছে সেটাও মাপা যায় না। এটা হচ্ছে 4 নম্বর ভুল। কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও, একটু রেসপন্স করো। আচ্ছা, এরপরে 5 নম্বরে বোর মডেলে বলা হয়েছে স্থির কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে mvr = ns/2π। কৌণিক ভরবেগের এরূপ মানের কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। মানে বোর বলতেছে যে কৌণিক ভরবেগের সূত্র এটা, কিন্তু কেন এই সূত্রটা হবে সেই প্রমাণটা বিজ্ঞানী বোর দিতে পারেনি, এটা একটা ভুল। এরপরে 6 নম্বর ভুলটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখা বিভক্ত হয়ে যায়, একে জিমেন প্রভাব বলে। হ্যাঁ, কেউ কিছু প্রশ্ন করতেছো? বলো, কারো প্রশ্ন আছে? আচ্ছা, আজকে আর কি ক্লাস? আজকে এটাই ক্লাস হবে, রসায়ন ক্লাস হবে, আর কোনো ক্লাস হবে না আজকে। আমি আসলে সকলের নিয়ে প্রোগ্রাম করতেছি আলাদা করে, তো এই জন্য আর কি একটু চাপের মধ্যে আছি, একটু ফ্রি হই তারপরে নিব না, আস্তে আস্তে 2টা ক্লাসই নিব, যেমন গ্রুপ ক্লাস একটা, ইংরেজি বাংলা আইসিটি ক্লাস একটা। একটু ওয়েট করো, আপাতত কয়েকদিন অফ থাকুক, আপাতত সায়েন্সের ক্লাসটা চালু রাখি। হ্যাঁ, দেখো এই ক্লাসটা কি ম্যাথ করাইবেন নাকি এই রিডিং গুলো পড়াইবেন? এই ক্লাসে এটা পড়াবো, প্লাস হচ্ছে তোমার ওই যে তুলনা পড়াবো এবং হচ্ছে সৃজনশীল প্র্যাকটিস করাবো। এগুলোতেই আমাদের টপিক ওয়াইজ যেটা পড়াচ্ছি, সেখানে ম্যাথ এখন না, ম্যাথ পরে আছে, ম্যাথ ক্লাস আমরা পরে যাব। আপাতত যে ক্লাসটা আমরা করতেছি এই ক্লাসটা মুখস্থ নির্ভর, এগুলো মুখস্থ করে লিখতে হবে, পরীক্ষা যেহেতু আসে এগুলোর মধ্যে লিখতে হবে মুখস্থ করে। তো পরীক্ষা যদি ম্যাথ না এসে এটা আসে, এটা এখানে লিখতে হবে, এই জন্য আমি এটা পড়াচ্ছি। যদিও মুখস্থ বিষয়টা অনেকের কাছে আনিজি লাগে, তারপরও কষ্ট করে পড়তে হবে, ঠিক আছে? যদি দেখা যায় যে হ্যাঁ স্যার এটা আমার কাছে পড়া আছে, পড়তে চাচ্ছে না, তাহলে সমস্যা নাই, পরে যখন ম্যাথ ক্লাস হবে তখন ক্লাসে জয়েন করবা, কইরো। আপাতত আমার যেহেতু পড়ানো উচিত, কারণ পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে, একটু বুঝাইতে হবে, জন্য বুঝালাম আর কি, বেশিক্ষণ লাগবে না। দেখো, তো যেটা বলতেছিলাম, এই যে রেখাগুলো যে অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হবে, এক্ষেত্রে এই রেখাগুলোর যে অস্তিত্ব সেগুলো বিজ্ঞানী জিমেন কি করছে, আবিষ্কার করছে। এবং আরেকটা বিজ্ঞানী আছে, সেটা হচ্ছে স্টার্ক। এই দুটা বিজ্ঞানী আবিষ্কার করছে যে আমাদের এই বোর পরমাণু মডেলে যে রেখাগুলো পাওয়া যায় সেই রেখাগুলো খুবই ক্ষুদ্র রেখায় ভাগ হয়। এই ভাগগুলো কেন সৃষ্টি হয়েছে সেগুলো বিজ্ঞানী জিমেন আর স্টার্ক কি করছে, আবিষ্কার করছে। এই জন্য এই প্রভাবগুলোকে জিমেন প্রভাব বলে আর স্টার্ক প্রভাব বলে। এর মনে রাখবা, আমাদের বোর পরমাণু মডেলের মধ্যে সূক্ষ্ম রেখাটা আরও একাধিক রেখায় বিভক্ত হয়। এই বিষয়গুলো আবিষ্কার করেছে বিজ্ঞানী জিমেন আর স্টার্ক। এদের নাম অনুযায়ী এই রেখার নাম হয়েছে জিমেন প্রভাব বা স্টার্ক প্রভাব, বা জিমেন রেখা, স্টার্ক রেখা। তোমরা কি এগুলো জানতা, এই বিষয়গুলো? এটা আমাকে জানাই হতো, জিমেন রেখা, স্টার্ক রেখা বা এর প্রভাবটা।
হ্যাঁ পড়ছিলাম আগে তো একটু। হ্যাঁ, তো এটা বিজ্ঞানী বোর বলতে পারে নাই, এই জন্য এটা একটা ভুল ছিল। আসলে জিমেন প্রভাবটা হয় আমাদের রেখাগুলোর চুম্বকের প্রভাবে, চুম্বক ক্ষেত্রের প্রভাবে, আর স্টার প্রভাবটা হয় তড়িৎ ক্ষেত্রের প্রভাবে। তো এই দুই রকম প্রভাব থেকে আমরা কি চিন্তা করতে পারি? চিন্তা করতে পারি যে চুম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা পরমাণুর কোন নির্দিষ্ট শক্তি স্তর সূক্ষ্ম বিভাজন ঘটেছে, অর্থাৎ আমাদের ইলেকট্রন যেহেতু চলাচল করে, এখানে চুম্বকও কাজ করবে, বিদ্যুৎও কাজ করবে। এই দুই মিথস্ক্রিয়ার মাধ্যমে একাধিক রেখা বিভক্ত হবে। তো এই হচ্ছিল আমাদের কি ভুলগুলো, এই ভুলগুলো আমাদের শিখতে হবে, এগুলো জানতে হবে, যখন পরীক্ষা আসে লিখতে হবে। তবে এটা তেমনভাবে আসে নাই, তবে আমরা শিখে রাখলাম, আমাদের দুইটা মডেলের পার্থক্য জানতে হবে, এই জন্য আমরা শিখে রাখলাম। এই হচ্ছে মোটামুটি 6টা পয়েন্ট। এখন আমরা এটা থেকে বিদায় নিচ্ছি, আমরা এখন যাবো আমাদের পরবর্তী অংশে। তো এটা আমাকে জানায়ও বুঝতে পারলা কিনা এতটুকু। জি ভাইয়া বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমরা যাব আমাদের পরবর্তী অংশ, যেটা আমাদের পরীক্ষা বেশি আসে, সেটা হচ্ছে রাদারফোর্ড আর বোর পরমাণু মডেলের তুলনা। আচ্ছা, এখন এই অংশটা আমাদের একটু মুখস্থ করে দেন, আমাদের সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। সৃজনশীলের মধ্যে এগুলো লিখলেই হয়ে যাবে, তবে সাজায় লিখে দিব, সে যেটা সাজায় লেখা যায় দেওয়া যায় আর কি, সেভাবে লিখে দিব। তো এখানে বলতেছে রাদারফোর্ড পরমাণু মডেল ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা, কোনটা ভালো কোনটা খারাপ, ইটিসি ইটিসি। তো ক নাম্বার, উভয় পরমাণু মডেলের উপস্থাপনার মূল ধারণা সমূহ। এরপরে খ নাম্বারে আছে যে আমাদের কিছু ত্রুটি সমূহ। আচ্ছা, আমি একটা কাজ করি, এটা যদি আমি এখানে না পড়ে তোমার সৃজনশীল থেকে পড়াই, তাহলে মনে হয় সুন্দর হবে, এটা বেস্ট হবে। আমি তাই সৃজনশীলের উপরে হাত যাই। হ্যাঁ, এইটার মধ্যে যে আলোচনাটা আছে, সে আলোচনাটা হচ্ছে যে রাদারফোর্ড পরমাণু মডেলের যে তোমার সার্থকতা আর বোর পরমাণু মডেলের যে সার্থকতা, এর মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য বা কোনটা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে, সেটাই হচ্ছে আমাদের এই অংশে আলোচনা। তুলনা বললে এক্ষেত্রে আমার দুইটা উত্তর দিতে হয়, একটা হচ্ছে গিয়ে তোমার সাফল্য, একটা হচ্ছে কি ভুল। সাফল্য বলতে হয়, ভুলও বলতে হয়। আর আমরা এখন যে প্রশ্নগুলো দেখব, সেগুলো আমাদের পরীক্ষাতে আসছে কোন মডেলটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য পেয়েছে পৃথিবীবাসীর কাছে, সেটাই আমাদের উত্তর দিতে হবে। তো চলো আমরা একটা গাইড থেকে, গাইড বলতে আমরা প্র্যাকটিস করি সৃজনশীলগুলো, তাহলে সহজ হবে। বইয়ের এই অংশটা আমরা না পড়লেও প্রবলেম নাই। তো আমি এখন আমাদের সরাসরি বোর্ড পরীক্ষার প্রশ্নে যেভাবে প্রশ্ন আসছে সেখান থেকে আমরা পড়াটা শুরু করি। তো তোমরা একটু দেখো, আস্তে আস্তে আমরা একটা দুইটা পড়লেই আশা করি ইনশাল্লাহ বাকিগুলো সব এমনিতেই বুঝতে পারবো বা হয়ে যাবে আমাদের। তো চলো আমরা এখন শুরু করতেছি আমাদের পরবর্তী যে আলোচনা, সেটা হচ্ছে আমাদের এইখান থেকে। তো এটা আমাদের 23 সালের যে বোর্ড, সেটা থেকে আলোচনা শুরু করি। এটা হচ্ছে সিলেট বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন। তো তোমরা দেখো, সবার এখানে কি চিত্র দেখা যাচ্ছে? আমরা এখন প্র্যাকটিস করতেছি বোর্ড পরীক্ষার প্রশ্ন। চিত্র কি দেখতে পাচ্ছ? ক্লিয়ার দেখা যায় সবার এখানে? এটা আমাকে জানাও। দেখা যায়। আচ্ছা, এখন দেখো এই চিত্রটার দিকে লক্ষ্য করো। এখন এই চিত্রটা দেখে লক্ষ্য করলে কি বোঝা যায়? এটা কি রাদারফোর্ডের মডেল নাকি বোর মডেল? রাদারফোর্ডের মডেল। রাদারফোর্ডের মডেল শিওর? স্যার বোর স্যার বোর। এটা বোর। আচ্ছা, বোর। কিভাবে বুঝলা, কিভাবে বুঝলা এটা বোর পরমাণু মডেল? স্যার এখানে বিকিরণ লেখা আছে। এক্সেলেন্ট, বিকিরণ স্থানান্তরিত হয়। হ্যাঁ, ভেরি গুড। বিকিরণ লেখা আছে, লাফালাফি করে, দেখো লাফ দিয়ে চলে আসে নিচে, তার মানে এটা অবশ্যই বোর। এখন দেখো কি বলছে গহনংটা, পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যায় উদ্দীপকের মডেলটি, এই মডেলটি রাদারফোর্ডের পরমাণু মডেলের চেয়ে অধিক ফলপ্রসূ, ব্যাখ্যা করো। এটার অর্থ কি? এই মডেলটা রাদারফোর্ড পরমাণু মডেলের চেয়ে অনেক ভালো, অনেকটা যুক্তিযুক্ত, এটাই ব্যাখ্যা করতে হবে। এটাই হচ্ছে তোমার তুলনা। সবাই কি প্রশ্ন বুঝতে পারছো? উদ্দীপকের মডেলটা হচ্ছে বোর মডেল, আর এই বোর, আর এই বোর মডেলটা হচ্ছে রাদারফোর্ডের চেয়ে সবচেয়ে গ্রহণযোগ্য, অনেক ভালো। ওকে, তাহলে চলো আমরা উত্তরগুলো কীভাবে লিখবো, সাজায় লিখতে পারলেই হয়ে গেল। তো দেখি সাজানো যায় কীভাবে। গগুলো আমরা পরে করবো, হ্যাঁ গগুলো আমাদের পরে হিসাব, আমরা টপিক ওয়াইজ আগাচ্ছি। তো জন্য দেখো, প্রথমত আমার লিখতে হবে উদ্দীপকের মডেলটি হচ্ছে নিলস বোরের বোর পরমাণু মডেল। একটু স্পিকার মিউট দিয়ে রাখো, আমরা পরীক্ষা সাজায় লিখবো, তো সাজায় লেখা সিস্টেমটা বুঝতেছি। কেননা মডেলটিতে বিভিন্ন শক্তি স্তর এবং ইলেকট্রনের ধাপান্তর দেখানো হয়েছে। দেখছো, ইলেকট্রন ধাপান্তরিত হয় মানে কি লাফালাফি করে, এই লাফালাফি করা মানে হচ্ছে বোর পরমাণু মডেল। তো বোর পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেল থেকে অনেক বেশি যুক্তিযুক্ত বা ফলপ্রসূ। নিচে এর কারণগুলো ব্যাখ্যা করা হলো।
1 নাম্বার। এইবার আমি ভালো করে মনোযোগ দিতে বলি, খেয়াল রাখবা। এগুলো যদি লিখতে পারি তাহলে আমাদের উত্তরটা হাইলাইট হবে, খুবই সুন্দর হবে। তো প্রথম কথা বলতেছে, রাদারফোর্ডের মডেলের পরমাণু মডেলে নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন আবর্তনের কথা বলা হলেও কক্ষপথের কোনো ধারণা নেই। অর্থাৎ কক্ষপথের আকার, আকৃতি, শেপ এগুলো কেমন অবস্থায় থাকবে এই বিষয়টা নিয়ে রাদারফোর্ড কোনো মতামত দিতে পারে নাই। কিন্তু বোর পরমাণু মডেল প্রস্তাব অনুযায়ী নির্দিষ্ট শক্তির স্থায়ী কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে, এই কথাটা বলছে। আসলে এখানে রাদারফোর্ড বলতে পারে নাই ইলেকট্রন যে থাকে পরমাণুর মধ্যে কক্ষপথে ঘোরাঘুরি করে। তো সেই কক্ষপথে ঘোরাঘুরি করার সময় কক্ষপথের অবস্থাটা কীরকম হয়, কক্ষপথের মানগুলো কীরকম, কক্ষপথের শেপটা কীরকম, এটা নিয়ে কিছুই বলতে পারে নাই। অপরদিকে বোর বলতেছে পরমাণুতে যখন ইলেকট্রন অবস্থান করে এইটা কক্ষপথে অবস্থান করে, আর প্রতিটা কক্ষপথের শক্তি নির্দিষ্ট থাকে, কোনো শক্তির মান কমেও না বাড়েও না। প্রত্যেকটা কক্ষপথের শক্তি নির্দিষ্ট, মান নির্দিষ্ট, আর সেই শক্তিস্তর ইলেকট্রনগুলো অবস্থান করে ঘুরতে থাকে। এই কথাটা বোর প্রথমে বলছিল, আর এই জন্যই আমার বোর পরমাণু মডেলটা সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। কথা বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, এবার 2 নাম্বার। রাদারফোর্ডের মডেলের একটি বড় ভুল হলো এ মডেলের প্রস্তাবনা অনুযায়ী চার্জযুক্ত ইলেকট্রন কণা ঘোরার সময় বা আবর্তনকালের সময় তার গতিপথ পরিবর্তন করতে গিয়ে ক্রমাগত শক্তি হারায় এবং নিউক্লিয়াসের আকর্ষণে গতিপথ ছোট হয়ে যায় এবং এক সময় নিউক্লিয়াসের মধ্যেই ঢুকে যায়, মানে ঢুকে যাওয়ার কথা ছিল। অর্থাৎ পরমাণুর অস্তিত্বই আর থাকবে না। এটা কিন্তু আমরা ক্লাস 9 পড়ছিলাম। রাদারফোর্ড পরমাণু মডেলে রাদারফোর্ড বলতেছিল যে ইলেকট্রনগুলো অনবরত ঘুরতেছে, ইলেকট্রন হচ্ছে চার্জযুক্ত কণা। তো আমরা জানি চার্জযুক্ত কণা যদি কোনো ঘুরতে থাকে তাহলে তার কক্ষপথের আকারটা আস্তে আস্তে কমে যায়, কমতে ইলেকট্রনটা একসময় মাঝখানে চলে আসে মানে কি নিউক্লিয়াসের মধ্যে সংঘর্ষ হওয়া, ব্লাস্ট হওয়া। তো নিউক্লিয়াসের মধ্যে যদি চলেই আসে ইলেকট্রন তাহলে কিন্তু ব্লাস্ট হবে, মানে পরমাণু ধ্বংস হয়ে যাবে, যার ফলে পরমাণুর অস্তিত্ব আর থাকবে না। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এটা কিন্তু আমরা ক্লাস 9 পড়ছিলাম যে ইলেকট্রন ঘুরতে একসময় কোথায় চলে আসার কথা ছিল, নিউক্লিয়াসে চলে আসার কথা ছিল। এই যে দেখো, এই যে ইলেকট্রন ঘুরতে শক্তি হারাচ্ছে এক সময়, কারণ ক্লান্ত হবে। মানুষ যখন দৌড়াদৌড়ি করে সে ক্লান্ত হয়, রেস্ট নেয়। তো ইলেকট্রনেরও কিন্তু ক্লান্ত হওয়া প্রয়োজন, রেস্ট নেওয়া প্রয়োজন। তো ইলেকট্রন ঘুরতে ক্লান্ত হয়ে কি হয়, আস্তে আস্তে তার গতিপথ ছোট হতে এক সময় সে নিউক্লিয়াসে পড়ে যায়। তো নিউক্লিয়াসে যখন ইলেকট্রন চলে যাবে তখনই ব্লাস্ট হবে, অর্থাৎ পরমাণু কি হবে, টিকে থাকতে পারবে না, ব্লাস্ট হয়ে একবারে সব ধ্বংস হয়ে যাবে। তো বাস্তবে কিন্তু এরকম কিছুই ঘটে না। রাদারফোর্ডের কথা মতো এরকম হওয়ার কথা, কিন্তু বাস্তবে এরকম কিছুই ঘটে না। তার মানে এটা একটা ভুল ছিল। তো এটাই বলছে যে বাস্তবে কিন্তু এমন কোনো ঘটনাই ঘটে না। অপরদিকে বোর প্রস্তাব অনুযায়ী ইলেকট্রনের শক্তির বৃত্তাকার কক্ষপথ পথে প্রবর্তন করে। আবর্তনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। তো ইলেকট্রন যদি ঘোরার সময় শক্তি শোষণও না করে, বিকিরণও না করে, তাহলে তো ইলেকট্রনের নিউক্লিয়াসে পড়ার কোনো কথাই না, তাই না? তো ইলেকট্রনের শক্তি স্তরের যে শক্তি এটা নির্দিষ্ট থাকে। তো নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন অবস্থান করে। তো নিউক্লিয়াসে পতিত হয়ে ধ্বংস হয়ে যায় না, অর্থাৎ পরমাণুর স্থায়িত্ব নিশ্চিত। অর্থাৎ বোর বলতেছে ইলেকট্রন যখন ঘুরতে থাকে তখন ইলেকট্রনের কোনো শক্তি হারায়ও না, গ্রহণও করে না। এর ফলে কিন্তু ইলেকট্রনের কোনো ক্লান্তভূতি নাই। ইলেকট্রন ঘুরবে, ক্লান্ত হবে না। আর ক্লান্ত না হলে ইলেকট্রন কি নিউক্লিয়াসের মধ্যে পড়বেও না, যার ফলে পরমাণুর অস্তিত্ব টিকে থাকবে। এটা বিজ্ঞানী বোর প্রমাণ করে দেখাইছিল বা বলছিল। এই জন্যই বিজ্ঞানী বোরের মডেলটা সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। 2 নাম্বার যে ব্যাখ্যা দিয়েছিলাম, ব্যাখ্যাটা বুঝতে পারছো? জি স্যার। বাকিরা কথা বলো। জি স্যার। আচ্ছা, জি ভাইয়া। তো এইভাবেই লিখতে হবে পরীক্ষার সময়। এরপর 3 নাম্বার যে তুলনাগুলো সেগুলো কি, রাদারফোর্ড মডেলের প্রস্তাবনা অনুসারে ইলেকট্রনের অবিরাম শক্তি বিকিরণ করায় পরমাণুর নির্বিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, মানে বর্ণালী পাওয়ার কথা আর কি। অথচ বাস্তবে পরমাণুতে বিচ্ছিন্ন রেখা বর্ণালী পাওয়া যায়, যার প্রতিটি রেখা নির্দিষ্ট পরিমাণ শক্তির পার্থক্য ডেল্টা ই নির্দেশ করে। অর্থাৎ রাদারফোর্ড বলতেছিল যে আমাদের ইলেকট্রন ঘুরবে, তো ঘুরতে কি হবে, শক্তি বিকিরণ করবে এক সময়। তো শক্তি বিকিরণ করলে কি হবে, অনেক বর্ণালী পাওয়া যাবে। এই বর্ণালীর কথাও কিন্তু রাদারফোর্ড বলতে পারেনি।
আর দেখা যায় বাস্তবে যে পরমাণুর যে রেখা বর্ণালীগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন, মানে কি একটা থেকে একটা তোমার কি অনেক দূরে দূরে অবস্থান করে, একসাথে থাকে না, বিচ্ছিন্ন হয়। আর এই রেখাগুলো নির্দিষ্ট পরিমাণ শক্তির পার্থক্য বা নির্দেশ করে। তো এই পয়েন্টটা তোমরা দিবা এভাবে যে রাদারফোর্ড পরমাণু মডেলে বর্ণালী সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না, অপরদিকে বোর পরমাণু মডেলের বর্ণালী সম্পর্কে ধারণা পাওয়া যায়। এর মধ্যেই মূল পার্থক্য ছিল। তোমরা যদি এটা দিতে নাও পারো, জাস্ট এটাই বলবা সহজ ভাষায়, রাদারফোর্ড বর্ণালীর সম্পর্কে কিছু বলতে পারে নাই, বোর বর্ণালী সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছিল, এর মধ্যেই পার্থক্য ছিল, এজন্যই বোর পরমাণু মডেল সবচেয়ে গ্রহণযোগ্য। 3 নাম্বারটা এভাবে লিখে দিলেই হবে, যদি এটা যদি লিখতে না পারো সমস্যা হবে না। কথা কি বুঝছো? এটা আমাকে জানাও। জি স্যার। আচ্ছা, এবার লাস্ট অফ অল, হ্যাঁ 4 নাম্বার যে পয়েন্ট সেটা আমরা দিব। রাদারফোর্ড মডেলের সাহায্যে পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোর এর মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণু বর্ণালী ব্যাখ্যা করা যায়, যেখানে আমাদের N1 থেকে N2 শক্তি স্তর ইলেকট্রনের স্থানান্তরের ফলে সৃষ্ট হাইড্রোজেনের বর্ণালী তরঙ্গ সংখ্যা হচ্ছে নিউ বার ইকুয়াল টু আর এইচ 1/n² মাইনাস 1/n², এটা হচ্ছে তোমার সূত্র, এই সূত্র আমরা পড়ছিলাম। তো এইভাবে তুমি যদি 4টা দেওয়ার পরে বলবা অতএব সামগ্রিক আলোচনা থেকে বলা যায় বোর মডেল রাদারফোর্ড মডেল থেকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আসসালামু আলাইকুম, আমাদের স্পেশাল রসায়নের রিভিশন ক্লাসের এই মুহূর্তে আমরা একটা নতুন বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করব, সেটা বরিশাল বোর্ড 2022 সালে আসা প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ মডেল 1-এ একটা চিত্র লেখা আছে, মডেল 2-এ আর একটা চিত্র লেখা আছে। এখন বলো কোন মডেলটা রাদারফোর্ডের মডেল? রাদারফোর্ড মডেল কোনটা? সবাই বলো রাদারফোর্ডের মডেল কোন চিত্রটা? মডেল এ না মডেল বি? সবাই কথা বলো, কথা শুনতে পাচ্ছি না। মডেল এ। আচ্ছা মডেল এ। রাদারফোর্ডের মডেল এ। আচ্ছা মডেল এ। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। রাদারফোর্ডের মডেলটা হচ্ছে এ, আর 2 নাম্বার মডেলটা হচ্ছে কি বোর পরমাণু মডেল। কেন? ওই যে 2 নাম্বার মডেলের মধ্যে ইলেকট্রন লাফ দিয়ে আসছে, এজন্য লাফালাফি করতেছে, এটাই হচ্ছে টেকনিক। এখন গহন রঙের আলোচনা, এখানে বলতেছে এ এবং বি মডেলের মধ্যে কোনটি অধিক উপযোগী বলে মনে করো, বিশ্লেষণ করো। এখন তোমাদের কাছে প্রশ্ন, তোমরা এই 2টা মডেলের মধ্যে কোনটা সবচেয়ে গ্রহণযোগ্য বলে মনে করো? কোনটা? হ্যাঁ বাকি একটু কথা বলো তো সবাই, কোনটা মনে হয় তোমাদের? ভাইয়া বোর পরমাণু মডেল। হ্যাঁ এক্সিলেন্ট, বোর পরমাণু মডেল। সবাই কি একমত বোর পরমাণু মডেলটাই সবচেয়ে উপযোগী? জি স্যার। আচ্ছা, এখন তোমরা যেহেতু বললা যে স্যার বোর পরমাণু মডেলটাই সবচেয়ে গ্রহণযোগ্য বা উপযোগী, কেন? এই কেনটাই তোমাদের ব্যাখ্যা করতে হবে। এখন আমরা একটু আগে যা পড়ছি হুবহু তাই, আমি এখানে বকবক করবো না, যেহেতু আমাদের সব সেম। জাস্ট আমাদের প্রথম কাজ হচ্ছে মডেলগুলোর নাম লেখা। মডেল এ হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, আর মডেল বি হচ্ছে বোর পরমাণু মডেল, শেষ। এরপরে কেন আমার বোর পরমাণু মডেল সবচেয়ে গ্রহণযোগ্য, বাকি যা পড়ছি একটু আগে হুবহু সেম। এই মডেলগুলোর মধ্যে নিলস বোরের মডেল সবচেয়ে উপযোগী বলে মনে করি। কেন মনে করি সেগুলো 1, 2, 3 যা যা একটু আগে আলোচনা করছি 4 পর্যন্ত হুবহু সেম। তো এগুলো আর বকবক করবো না, কারণ এগুলো একটু আগে পড়াইছি, শেষ। এই উত্তরটা এখানেই শেষ, বুঝতে পারছো? টেকনিক শিখতে হবে, একই প্রশ্নের উত্তর তো বারবার বকবক করা যাবে না, সময় নষ্ট হবে শুধু শুধু। সিস্টেম বুঝতে পারছো সবাই? কথা বলো, রেসপন্স করো। আচ্ছা সবার এখানে কি ঘোলা দেখা যায়? ক্লিয়ার আসে না সবার এখানে? স্পষ্ট আসে না? আচ্ছা সোহান দেখো তো, সোহান তোমার দিকে কিরকম ঘোলা আসতেছে নাকি? ঠিক আছে? না স্যার ঠিক আছে স্যার। ওকে, বাকিরা যারা আসো, এই যে তাসফিয়া, মিম, খাদিজা তো বলতেছি, আর জান্তুল ফেরদৌস, তোমাদের দিকে কিরকম? ঠিক আছে? ওকে আচ্ছা। তো দেখো বাচ্চারা, আমরা বুঝতে পারলাম মডেলের নাম এবং সে অনুযায়ী যেটা উপযোগী সেটাকে হুবহু লিখে দিলেই হবে। তো এটা তো আমি একটু আগে আলোচনা করছি, এটা আর আলোচনা করলাম না, এটা আমাদের শেষ। এবার আমি আরেকটা দেখাই, এটা আমাদের অনেক আগে আসছিল, খুবই আগে।
এটা আসলো 2015 সালে রাজশাহী বোর্ডে একটা পরীক্ষায়। তো আমি দেখাচ্ছি, দেখি এটা আমরা কজনে বুঝে উত্তর করতে পারি। এখানেও মডেল 1 আর মডেল 2 নামে দুটো চিত্র লেখা আছে। এখন তোমাদের কাছে প্রশ্ন, কোন মডেলটা বোর পরমাণু মডেল বলো তো? স্যার 2 নাম্বার। 2 নাম্বার। এক্সিলেন্ট, 2 নাম্বার। কেন 2 নাম্বারটা বোর পরমাণু মডেল বলো তো? আর লাফালাফি এখানে ইলেকট্রন লাফ দিয়ে। আচ্ছা, লাভ দিয়ে পড়ছে, ভেরি গুড। হ্যাঁ, এই যে লাভ দিয়ে নামছে, লাভ দিয়ে উঠছে, এর জন্য এটা হচ্ছে কি বোর পরমাণু মডেল। আচ্ছা, একের মডেলের মধ্যে স্থির ঘুরতেছে এটাই। এখন গহনং আলোচনা। গহনঙে বলতেছে মডেল 1 আর মডেল 2 এর মধ্যে কোনটি গ্রহণযোগ্য? যুক্তি দাও। এখন কোনটা গ্রহণযোগ্য বলো তো, অধিক গ্রহণযোগ্য? 2 নাম্বার। এক্সিলেন্ট, 2 নং। 2 নং, ভেরি গুড। হ্যাঁ, মডেল 2 নং হচ্ছে কি সবচেয়ে গ্রহণযোগ্য। কেন গ্রহণযোগ্য? এই যে বাচ্চারা, একটু আগে আমি যা আলোচনা করছি হুবহু তাই। হ্যাঁ, তবে আমাদের লিখতে হবে, আমাদের সাজায় লিখতে হবে যে উদ্দীপকের মডেল 1 হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল এবং 2 হচ্ছে কি বোর পরমাণু মডেল। এদের মধ্যে বোর পরমাণু মডেল সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, কারণ 1 2 3 4। সত্যি কথা বলতে আমি যে প্রথমেই যা পড়াইছি হুবহু সেম ভাবে তুলে দাও, উত্তর শেষ। এই বুঝছো বাচ্চারা, সিস্টেম বুঝছো কিনা, কেমনে উত্তর করতে হয়? সবই সেম, জাস্ট প্রশ্ন পড়ে বুঝবা, উত্তর করে দিবা, শেষ। তো দেখছো আমাদের জি কিন্তু স্যার, বুঝতে পারছি। এইভাবে পড়লেই পড়াগুলো গুছানো হয়ে যায়, সাজানো হয়ে যায়, অধ্যায়টা সুন্দরভাবে শেষ হয়ে যায়, প্যারা নাই, চিল। ওকে, তাহলে আমাদের এটা কমপ্লিট। এখন আমরা আমাদের একটা স্পেশাল আর একটা না, দুইটা সৃজনশীল করবো, এটা স্পেশাল, দেখি আমরা কতটুকু বুঝে বুঝে করতে পারি। হ্যাঁ, তো চলো আমরা এখন বের করতেছি, এগুলো আমাদের শেষ। তো আমাদের এর পরবর্তী যে বোর্ড পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসছে সেটা আমরা এখন দেখব। এটা একটু আমাদের ব্যাখ্যা নির্ভর বা বেসিক নির্ভর, এখানে আমরা কিছু জিনিস বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে। হ্যাঁ, চলো আমরা দেখি। এখানেও আমার যে প্রশ্নটা ঢাকা বোর্ড 2017 সালে আসছিল, এখানে দুটো চিত্র দেখা আছে, চিত্র 1 চিত্র 2। এখন বলো চিত্র 1-এর নাম কি? চিত্র 1-এর নাম কি হবে বলো তো? বোর। আর চিত্র 2 হলো রাদারফোর্ড। আচ্ছা, একজন বলছো, বাকিরা বলো তো, বাকিদের মতামত বলো দ্রুত। স্যার 1 নাম্বারটা হইলো বোর আর 2 নাম্বারটা রাদারফোর্ড। আচ্ছা, 1 নাম্বারটা বোর, কেমনে বুঝলা? তার ইলেকট্রন লাফায়। এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। শিউলি মনে হয় প্রথম উত্তর দিয়েছো তাই না? শিউলি, জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, তুমি ফার্স্ট হয়েছো, সুন্দর হয়েছে। হ্যাঁ, 1 নাম্বারটা হচ্ছে বোর পরমাণু মডেল, কারণ লাফালাফি করতেছে ইলেকট্রন ওই লাস্টে। আর 2 নাম্বারের মধ্যে কোনো লাফালাফি নাই, এটা হচ্ছে রাদারফোর্ড। এবার দেখো গহনং প্রশ্নের দিকে তাকাও, ভালো করে লক্ষ্য করবা কি বলছে, প্রশ্নটা ভালো করে পড়তে হবে, দেন উত্তর দিয়ে করতে পারবা। প্রশ্ন যদি একটু ভুলভাল পড়ো, উত্তর লিখলে হবে না, সঠিক নাম্বার পাবা না। উদ্দীপক 1 ও উদ্দীপক 2 এর পরমাণু মডেল দ্বয়ের তুলনা করো, তুলনা করো। এখন এই তুলনা করা মানে কি? তুমি যে কোনো সাবজেক্ট, এর রসায়ন বাদ দাও, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, ইংরেজি, বাংলা, আইসিটি, যাই হোক, যে কোনো সাবজেক্টই যদি একটা প্রশ্ন পরীক্ষায় আসে, আর জাস্ট আসছে কি জন্য? ঝাপসা আসতেছে, ক্লিয়ার আসতেছে না? আমার তো নেট ঠিক আছে এদিকে। মিম, ঠিক হইছে, কতক্ষণ যাব? ও, এই লিঙ্কে দিতে বা জয়েন করো তো মিম, কষ্ট করে লিঙ্কটা দিতে বা জয়েন করো, দেখো হয় কিনা ঠিক। হ্যাঁ, স্যার ওয়াইফাই তো আমি একদম রাউটারের সাথে বসে আছি। আমিও তো রাডার সামনে বসে ক্লাস দিচ্ছি, নেট সমস্যা হইতেই পারে, স্বাভাবিক। তারপর ওয়াইফাই বন্ধ করে অন করে আবার চালু করো। আমার তো ডেলি স্পিড দেখতে পাচ্ছি 200 উপর স্পিড। আচ্ছা, বাকিরা কি অবস্থা, বাকিদের কি দেখা যায় ক্লিয়ার করে, এটা আমাকে জানাও তো, বাকিরা কথা বলো। আমার একটু ঝাপসা। আচ্ছা, তোমার এখানে একটু ঝাপসা। যাদের ক্লিয়ার দেখা যায় এটা আমাকে জানাও তো, ক্লিয়ার আছে কাদের কাদের? খাদিজার তো ঘোলা বলতেছে আগে থেকে। হ্যাঁ, ক্লিয়ার কে কে দেখতে পাচ্ছ? তোমারটা আচ্ছা, সোহান। এরপরে আর কে কে ক্লিয়ার দেখতে পাচ্ছ বলতে হবে। আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি বলি শোনো, আমার নেট সমস্যা হলে ম্যাক্সিমাম দেখতে সমস্যা হইতো, আমার নেট ঠিক আছে মানে বুঝলাম কেন অনেকেই দেখতে পাচ্ছে ক্লিয়ার। আশা করি একটু ওয়েট করে ক্লিয়ার দেখা যাবে ইনশাল্লাহ, ওয়েট করো, একটু কষ্ট করো। তো তোমাদেরকে যেটা বলতেছিলাম,
শুধু রসায়ন না, যে কোনো সাবজেক্টে যদি বলে তুলনা করো, তুলনা করা মানেই হচ্ছে 2 স্টেপে উত্তর দিতে হবে। আমি কথাটা আরও বলতেছি, পরীক্ষাতে তুলনা করা এই কথাটা থাকলে 2 স্টেপে উত্তর দিতে হয়। এটা যে কোনো সাবজেক্টই হোক। এক স্টেপ হচ্ছে মিল, আরেক স্টেপ হচ্ছে ব্যামিল। অর্থাৎ এক স্টেপ হচ্ছে সাদৃশ্য, আরেক স্টেপ হচ্ছে বৈসাদৃশ্য। কথা কি মনে থাকবে? শুধুমাত্র তুলনা করলে, শুধুমাত্র তুলনা করো বললেই প্রথমে লিখতে হবে মিলগুলা, পরে লিখতে হবে অমিলগুলা, তাহলেই তুলনা করা বুঝাবে। এই বিষয়টা বুঝছো কিনা এটা আমাকে জানাও। তুলনা মানে মিলও বলতে হবে, ব্যামিলও বলতে হবে। তুলনা মানে মিলও বলতে হবে, ব্যামিলও বলতে হবে। শুধু মিল বললে হবে না, বা শুধু বেমিল বললেও হবে না, দুইটাই বলতে হবে। আর যদি দুইটা না বলো তাহলে নাম্বার পাবা অর্ধেক অর্ধেক। এটা মনে রাখবা, বি কেয়ারফুল। তো যেহেতু বলছে তুলনা করো, তার মানে এই দুইটা মডেলের মধ্যে মিল আছে কি কি জায়গায়, সেই মিলগুলো বলতে হবে। আর ব্যামিল আছে কোন কোন জায়গায়, সেই ব্যামিলগুলোও বলতে হবে। কথা কি বুঝতে পারছো? দুইভাবেই বলতে হবে। আচ্ছা, তো চলো এবার আমরা মিলগুলো প্রথমে আলোচনা করি, এবার হচ্ছে কি ব্যামিলগুলা বা সাদৃশ বৈসাদৃশগুলা। প্রথমে নামগুলো লিখতে হবে। উদ্দীপকের 1 ও 2 নং মডেল যথাক্রমে প্রথমটা বোর, পরেরটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। নিচে মডেলগুলো তুলনা করা হলো। প্রথমে সাদৃশ্য সমূহ মানে মিলগুলা। এখন মিলগুলো আলোচনা করার নিয়ম কি দেখো। রাদারফোর্ড ও বোর মডেলের ধারণা মতে পরমাণু নিরপেক্ষ। এই যে কথাটা বলছে পরমাণু নিরপেক্ষ কি জানো? পরমাণুর মধ্যে কোনো বিদ্যুতিক চার্জ নাই। পরমাণুর মধ্যে কোনো বিদ্যুতিক চার্জ নাই, মানে বৈদ্যুতিক চার্জের কোনো প্রভাব কাজ করে না। পরমাণুকে যদি কারেন্টের শক দাও, কারেন্টের শকও পাবে না। কথা কি বুঝছো? এটা আমাকে জানাও। পরমাণুর মধ্যে, পরমাণুর মধ্যে আচ্ছা একটু কষ্ট করো। হ্যাঁ আমি বুঝতেছি না কেন এরকম হচ্ছে, হঠাৎ করে নেট সমস্যা হইতেই পারে, স্বাভাবিক। একটু দেখো, কষ্ট করে শুনে যাও তাহলেই হবে। তো পরমাণু যে চার্জ, হ্যাঁ কি বললা শিউলা, আর বলো। আচ্ছা বলতেছি পরমাণু চার্জ নিরপেক্ষ, এটা বিজ্ঞানী রাদারফোর্ডও বলছে, বোরও বলছে। চার্জ নিরপেক্ষ মানে কি? প্রতিটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো পজিটিভ চার্জ থাকবে ঠিক ততগুলোই নেগেটিভ চার্জ থাকবে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন হিসাবে। এই জন্যই প্রতিটা পরমাণুকে চার্জ নিরপেক্ষ বলা হয়। এই কথাটা বিজ্ঞানী রাদারফোর্ডও বলছে, বিজ্ঞানী বোরও বলছে। এই জন্য এই দিক দিয়ে তারা মিল আছে। বুঝছো এবার? এবার 2 নাম্বার, উভয় মডেলে পরমাণুর কেন্দ্র ও কেন্দ্রের বহির্ভূত অঞ্চল বা শক্তি স্তরের ধারণা সমর্থন করে। অর্থাৎ 2 মডেলই বলছে পরমাণুর কেন্দ্রে থাকে পজিটিভ চার্জ, আর পরমাণুর কেন্দ্রের বাইরে থাকে কি শক্তি স্তরে ইলেকট্রন। এগুলো 2 মডেলই বলা হয়েছে, এদিক দিয়ে মিল আছে। 2 নাম্বার পয়েন্টটা বুঝতে পারছো? আচ্ছা, এবার 3 নাম্বার, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের অবস্থানকে উভয় মডেলে বলা হয়েছে। অর্থাৎ পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, এই কথাটা রাদারফোর্ডও বলছে, বোরও বলছে। ওকে, 4 নাম্বার, উভয় মডেল ইলেকট্রনের কণা ধর্ম ব্যাখ্যা করতে পারলেও ইলেকট্রনের যে তরঙ্গ ধর্ম আছে সেটা ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ রাদারফোর্ড বলছে ইলেকট্রন কণা ধর্ম, বিজ্ঞানী বোরও বলছে ইলেকট্রন কণা ধর্ম, কিন্তু ইলেকট্রনের যে তরঙ্গ ধর্ম আছে এটা বিজ্ঞানী রাদারফোর্ডও বলতে পারে নাই, বোরও বলতে পারে নাই। এই দিক দিয়ে তারা মিল আছে। 4 নাম্বারটা বুঝতে পারছো? 5 নম্বরে বলতেছে উভয় মডেলেই অরবিটালের কোনো ধারণা নেই। অর্থাৎ পরমাণুর মধ্যে অরবিট থেকে অরবিটাল যে আছে সেটা যে থাকার কথা, মানে ইলেকট্রন যে কোথায় থাকবে সেই জায়গাটার কথা বিজ্ঞানী রাদারফোর্ডও বলতে পারে নাই, বিজ্ঞানী বোরও বলতে পারে নাই। তার মানে অরবিটালের বিষয়টা নিয়ে কোনো বিজ্ঞানী কথা বলতে পারে না। এদিক দিয়েও তারা মিল আছে। এই হচ্ছে মিল। এই মিলগুলো বুঝতে পারছো? 5টা মিল। এবার তুলনা করার পরবর্তী স্টেপ ব্যামিল। হ্যাঁ বলো। বোর পরমাণু মডেলে তো বলা ছিল যে ইলেকট্রন গুলো কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। হ্যাঁ হ্যাঁ, কক্ষপথ। এখানে শুধু অরবিট বলছে, অরবিটালের কথা বলে নাই, কক্ষপথ আছে, এর মধ্যে আবার অরবিট আছে।
কক্ষপথই হচ্ছে অরবিট। এর মধ্যে অরবিটাল, সেই অরবিটালের কথাটা পুরোপুরি বলে নাই বিজ্ঞানী বোর। পরবর্তীতে আবিষ্কার হয়েছে অরবিটাল বিষয়টা, কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আবিষ্কার হয়েছে। বুঝছো? কথা বুঝতে পারছো? জি ভাইয়া। আমাদের অরবিটাল কথাটা আবিষ্কার হয়েছে কখন? কোয়ান্টাম সংখ্যা আবিষ্কারের পর অরবিটালের আবিষ্কার হয়েছে, কিন্তু কোয়ান্টাম সংখ্যা কিন্তু বিজ্ঞানী বোর আবিষ্কার করে না, আবিষ্কার হয়েছে পরবর্তীতে। কোয়ান্টাম সংখ্যার ধারণা পাওয়া গেছে বিজ্ঞানী বোর পরমাণু মডেল থেকে, কিন্তু উনি আবিষ্কার করে নাই, আবিষ্কার করছে অন্যজন, অন্য বিজ্ঞানীরা। আচ্ছা, এবার দেখি পরবর্তীতে। এখন আমরা দেখব ব্যামিল বা বৈসাদৃশ্য। এখন আমরা দেখব এই বোর পরমাণু মডেল আর রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে যে মানে ব্যামিলগুলা কোন দিক দিয়ে এগুলো মিলে না সেগুলো পড়ব। 1 নম্বর, বোর পরমাণু মডেল। 1 নম্বর বলতেছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করেই এই মডেল প্রতিষ্ঠিত। বোর পরমাণু মডেল হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এই যে আমাদের কোয়ান্টাম প্ল্যাটফর্ম, এই সেই কোয়ান্টাম। হ্যাঁ, কোয়ান্টাম মানে কি? কোয়ান্টাম মানে হচ্ছে, কেউ জানো? বলছিলাম মনে হয় একদিন। না স্যার, জানি না। কেউ জানো না কোয়ান্টাম শব্দের অর্থ কি? জানো না এনিওয়ান? ভাইয়া বা তড়িৎ চুম্বক। তড়িৎচুম্বক? না না, কোয়ান্টাম শব্দের অর্থ কি বলি নাই কাউকে তোমাদের? আচ্ছা যাক, তো বলি এবার শোনো। কোয়ান্টাম শব্দের অর্থ হচ্ছে অতিশয় ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র বিষয়, খুবই ক্ষুদ্র পার্টিকেল। কোয়ান্টাম শব্দের অর্থ হচ্ছে কি? ক্ষুদ্র, ন্যানো, খুবই সূক্ষ্ম বিষয়। পদার্থের সূক্ষ্ম বিষয় নিয়ে যে আলোচনা করা হয় সেটা হচ্ছে কোয়ান্টাম। বুঝতে পারছো? মনে থাকবে, কোয়ান্টাম শব্দের অর্থ অনেক ক্ষুদ্র। কথা বললো, বুঝতেছো? রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, এবার বলতেছে রাদারফোর্ডের মডেলটা হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্বের উপর ভিত্তি করে এই মডেল প্রতিষ্ঠিত। মুখস্থ করবা। বোর হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব আর রাদারফোর্ড হচ্ছে কি? তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। 2 নাম্বার, ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণকালে শক্তির শোষণ বা বিকিরণ ঘটে না। বিজ্ঞানী বোর বলছে। রাদারফোর্ড বলতেছে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণকালে শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। তো একজন বলছে শক্তির শোষণ বিকিরণ ঘটে না, একজন বলছে কি ঘটে। 3 নাম্বার, এ মডেল দ্বারা ইলেকট্রনের আকার ও আকৃতি ব্যাখ্যা করা যায়। এ মডেল দ্বারা ইলেকট্রনের কক্ষপথ হবে, কক্ষপথ। এ মডেল দ্বারা ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি ব্যাখ্যা করা যায়, মানে কক্ষপথ বা শক্তি স্তর দেখতে কেমন হবে, বৃত্তাকার, উপবৃত্তাকার কেমন হবে সেটা ব্যাখ্যা করা যায়। আর রাদারফোর্ড পরমাণু মডেল দ্বারা ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি ব্যাখ্যা করা যায় না। এই হচ্ছে 3 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর পয়েন্টটা বুঝতে পারছো? ব্যামিলটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর পরবর্তী 4 ও 5। 4 নম্বরে হচ্ছে এ মডেল, বোর পরমাণু মডেল শক্তির শোষণ বা বিকিরণ ব্যাখ্যা দিতে পারে। কখন শক্তি শোষণ ঘটবে, কখন বিকিরণ ঘটবে, নিচ থেকে লাফ দিয়ে উপরে গেলে শক্তি শোষণ করে, উপর থেকে লাফ দিয়ে নিচে গেলে শক্তি বিকিরণ করে, এগুলো ব্যাখ্যা করতে পারে। আর অপরদিকে রাদারফোর্ড পরমাণু মডেল শক্তির শোষণ বা বিকিরণ ব্যাখ্যা করতে পারে না। এই 2টা পয়েন্ট বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, লাস্টে বোর পরমাণু মডেল, এ মডেল অনুসারে পরমাণুর স্থায়িত্ব আছে, কারণ কি পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন ঢুকে না, ঘুরতে থাকে বাইরে। কিন্তু রাদারফোর্ডের মডেলের অনুযায়ী কিন্তু পরমাণুর স্থায়িত্ব নাই, কারণ পরমাণু ধ্বংস হয়ে যায়। তো এ মডেল অনুসারে পরমাণুর স্থায়িত্ব নেই। এই হচ্ছে ব্যামিলগুলা। তো এইভাবেই একদিকে মিল আরেকদিকে ব্যামিল নিয়েই হয় তুলনার উত্তর। তুলনা বললেই একটু বড় হবে উত্তর। প্রথমে হচ্ছে মিল, পরে হচ্ছে ব্যামিল, বা প্রথমে সাদৃশ্যগুলি, পরে কি বৈসাদৃশ্যগুলি। এইগুলো যদি সাজায় লিখতে পারো তাহলে 4,000 পেয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু অর্ধেক লিখছো, অর্ধেক লিখো নাই, শুধু মিল লিখছো। কে যদি শুধু সাদৃশ্যগুলো লেখো, যে সাদৃশ্যগুলো, তাহলে নাম্বার দিবে 2। অথবা কিন্তু বৈসাদৃশ্যগুলো লেখো তাহলেও দিবে 2। কেন 2 দিবে? আমাদের আসলে বলছে তুলনা করতে সাদৃশ্য দিতে হবে, বৈসাদৃশ্য দিতে হবে। এটা হচ্ছে তুলনা করার মিনিং। কথা কি বুঝছো সবাই? ভাই হ্যাঁ বলো। ভাই এখানে যে
তুলনার মধ্যে যে সাদৃশ্য আর বৈসাদৃশ্যগুলো দিতে বলছে, মানে সর্বনিম্ন কয়টা পয়েন্ট দেওয়া লাগবে? 5টা দিবা, 5টা, কারণ গহনং তো 5টা দিতে হবে তো সর্বনিম্ন। গাইডে 5টা দেওয়া আছে, আমার যদি 5টা মনে না থাকে তাহলে 4টা বা 3টা দিলে মার্ক কতটুকু দিতে পারে? মার্ক দিবে ওরকম ভাবেই, 3টা দিলে নাম্বার দিবে 1.5, 1.5, 3 এরকম, বা 4টা দিলে 0.5 কমা দিবে এরকম, ফুল মার্ক দিবে না তো। আর হ্যাঁ বলো। আপনি সৃজনশীল বুট যেগুলো করেছেন এগুলো একটু ছবি তুলে দিয়েন না গ্রুপে। আচ্ছা মনে থাকলে দিব না, সমস্যা নাই, মনে থাকতে হবে আমার। হ্যাঁ যদি থাকে আমি দিব না, ওয়েট করো। আচ্ছা এতটুকু আমাকে জানো, বাকি যারা আসো গাইডের ওই ফার্স্ট থেকে যে ক খ কোশ্চেন দেওয়া আছে ওগুলো একটু ছবি উঠায় গ্রুপে দিয়ে দিয়েন। আচ্ছা মনে থাকলে দিব না, অপেক্ষায় থাকো, মনে থাকতে হবে আমার। পাঠা দিন। আচ্ছা দিও। এই বাকি বাচ্চারা বলো না কেন, বাকিরা কি বুঝছো এই সমাধানটা কেন লিখতে হবে তুলনা করলে? এই স্যার বুঝতে। ওকে, সোহান, মিম, তাসফিয়া, শিউলি, তোমরা কথা বলো, চুপচাপ কেন? বুঝছো? আচ্ছা জি স্যার। ওকে, তো এখন আমরা আরেকটা স্পেশাল প্রবলেম সলভ করব, নতুন বোর্ড প্রশ্ন সলভ করব এই টপিক থেকে। আসসালামু আলাইকুম, আজকে আমরা আমাদের এই স্পেশাল রিভিশন ক্লাসের লাস্ট অংশে আমরা একটা স্পেশাল প্রশ্ন সলভ করি আজকের মতো ক্লাস শেষ করতেছি। আর এটা আমাদের ঢাকা বোর্ড 2015 সালে আসা প্রশ্ন। এখন তোমাদের কাছে যদি প্রশ্ন করি, দেখো বাচ্চারা, এই যে আমাদের উদ্দীপকের যে ছবি দেওয়া আছে, এই ছবিটা একটা ইংরেজিতে আসছে কিন্তু বাংলায় আসে না, ইংরেজিতে লেখা আছে নিউক্লিয়াস, অরবিট, তারপর হচ্ছে ইলেকট্রন, অ্যালাউ বিটুইন অরবিট, ইলেকট্রন পারমিটেড ইন সার্কুলার অরবিট, এগুলো সব ইংলিশে লেখা আছে। এখন আমাদের এই যে নিউক্লিয়াস পরমাণু যে মডেলটা আছে, এই মডেলটার নাম কি? স্যার বোর পরমাণু মডেল। আচ্ছা এখন বলতেছো বোর পরমাণু মডেল, কেমনে তুমি বুঝলে এটা বোর পরমাণু মডেল? স্যার এটা রাদারফোর্ড না স্যার, রাদারফোর্ড স্যার। আচ্ছা রাদারফোর্ড বলতেছো। এখানে এখানে কিন্তু তোমার মানে ইলেকট্রন লাফালাফি করতেছে এমন বিষয়টা দেওয়া নাই, দেওয়া আছে? কথাটা বুঝো একটু, এটা একটা স্পেশাল প্রশ্ন কিন্তু আমি বলতেছি আগে থেকে। সবাই কথা বলো। জি স্যার। আচ্ছা এখানে ওইখানে দাও ইলেকট্রনস পারমিটেড ইন সার্কুলার অরবিট। কি বলা বুঝি নাই। বৃত্তাকার করতেছে, তাহলে সেক্ষেত্রে এটা তো বোর পরমাণুর মডেলই হবে। বৃত্তাকার পথে তো আমাদের ঘুরে ইয়াতেও রাদারফোর্ডে তো ঘুরে। ভাই ওখানে তো বলা ছিল না যে বৃত্তাকার পথে ঘোরে, কোন আকার আকৃতি সম্পর্কে তো বলা ছিল না। রাদারফোর্ডে কি বলছিল? আর রাদারফোর্ডে কি বলছিল পরমাণু মডেল কোনটা? ছিল ওই যে এই অরবিটালে ইলেকট্রনগুলো কেমন কক্ষপথে ঘোরে তার কোনো হচ্ছে, সরি এই মডেলে ইলেকট্রনগুলো কি কক্ষপথে ঘোরে তার কোনো নির্দিষ্ট আকার আকৃতি বল। আচ্ছা বৃত্তাকার পথে ঘুরে এটা তো তুমি বলছো, রাদারফোর্ড তো এটাও বলছে বৃত্তাকার পথে ঘুরে, বোরও বলছে বৃত্তাকার পথে ঘুরে। কথা বুঝতেছো না? শুনতেছো আমার কথা? জাদুল ফেরদৌস কথা বলো, একটু রেসপন্স করো। জাদুল ফেরদৌস তোমার কথা আমি শুনতে পাচ্ছি না, একটু কথা বলতে হবে। আমার কথা কি শুনতেছো? শুনতেছি তো। আমি তো শুনতেছি না তোমার জি কথা। ভাইয়া। এরে বললাম আমি তোমার কথা শুনতে পাচ্ছি না তো, তুমি শুনতে পাচ্ছো এবার? স্যার হ্যাঁ, এটা বলো। তো বোর পরমাণু মডেলে মানে কি রাদারফোর্ড স্যার। আচ্ছা আমি ভাইয়া। হ্যাঁ বলো, এবার বলো। বলতেছি রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতার মধ্যে তো দেওয়াই আছে যে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেয় নাই। হ্যাঁ, হ্যাঁ। আর এখানে তো বলছে যে ইলেকট্রন
পারমিটেড ইন সার্কুলার অরবিট, তাহলে তো বোর পরমাণু মডেল। আচ্ছা ঠিক আছে, এটা এটাকে যুক্তি দিছো। স্যার এটা বোর পরমাণু মডেল স্যার। হ্যাঁ, এটা যুক্তি দিছো, থ্যাংক ইউ সো মাচ যুক্তি দেওয়ার কারণে। হ্যাঁ, আসলে এইখানে আমাদের যে অরবিটের শেপগুলা, সেই শেপগুলো কিন্তু পুরোপুরি বৃত্তাকার না, এটা কিন্তু দেখতে উপবৃত্তাকারের শেপের মতো। তোমরা যদি খেয়াল করো, একবার নিচের যে সারফেসটা আছে এটা কিন্তু উপবৃত্তাকার শেপ, বা এটা একটু উপবৃত্তাকার শেপ, পুরোপুরি বৃত্তাকার না। আবার এখানে লিখছে আমার ইলেকট্রন পারমিটেড ইন সার্কুলার অরবিট, মানে কি আবার বলছে মানে বৃত্তাকারের মতো, মানে পুরোপুরি বৃত্ত না, উপবৃত্তাকার শেপের মতো, কিছুটা একটু চাপানো। তো আসলে আমাদের যেই বোর পরমাণু মডেল, সেখানেই বলা হয়েছে ইলেকট্রনের কক্ষপথগুলো কি শেপ হবে কি বৃত্তাকার অথবা উপবৃত্তাকার শেপের মতো হবে। আর রাদারফোর্ড পরমাণু মডেলে এই শেপের কথাটা বলেনি, কক্ষপথের যে শেপ বৃত্তাকার না উপবৃত্তাকার এই কথাটা বলেনি। তো সেই প্রেক্ষিতেই এটা বলা যায় এটা আমাদের বোর পরমাণু মডেল। থ্যাংক ইউ জান্তুল ফেরদৌস, খুবই সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে বুঝাইছো, লজিক্যাল উত্তর দিয়েছো, খুশি হলাম। ক্লাসে বাকিরা বুঝতে পারছো? থ্যাংক ইউ সোহান, তুমিও বলছো উত্তর রাইট। রেসপন্স করো, একটু কথা বলো। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে মূল চ্যালেঞ্জ, আসলে বুঝতে হবে। চিত্র অনেক ক্ষেত্রে বোঝাটা টাফ, এখানে লাফালাফি করা নাই দেখে বুঝতে কষ্ট হচ্ছে অনেকে, তারপর এটা দিয়ে বুঝতে পারাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই প্রশ্নটার। আচ্ছা, তো এটা আমাদের শেষ, এটা আমরা বুঝতে পারি। এখন বলছে গহন কি উদ্দীপকের পরমাণু মডেলটির গ্রহণযোগ্যতার সাপেক্ষে যুগে দাও, মানে এটা কতটুকু গ্রহণযোগ্য, এই মডেলটার যে গ্রহণযোগ্যতা আছে কতটুকু গ্রহণযোগ্য এটা যদি দিতে হবে। এটা উত্তরটা একটু ভিন্ন রকম। প্রথমত বুঝতে পারতেছি এটা আমাদের কি বোর পরমাণু মডেল। তো লিখতেছি এখানে উদ্দীপকের পরমাণুটি হলো বোর পরমাণু মডেল। বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতার আলোকে পরমাণুর সম্পর্কে আরও উৎকৃষ্ট প্রস্তাবনা উপস্থাপন করেন। তিনি তার পরমাণু মডেলটিকে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করেন, এগুলো সব আমরা জানি। তার পরমাণু মডেলটির কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এর গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি। নিচে বোর পরমাণু মডেলের গ্রহণযোগ্যতার পক্ষে কিছু যুক্তি তুলে ধরা হলো। এই মডেলটা যে যুক্তিযুক্ত, এটা কেন যুক্তিযুক্ত সেই বিষয় নিয়ে কিছু বর্ণনা করা হলো। 1 নম্বর, বোরের তত্ত্ব অনুযায়ী পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়, মানে পরমাণুটা স্থায়ী হয়। এই তত্ত্ব অনুযায়ী কোনো নির্দিষ্ট স্থির কক্ষপথে আবর্তন করার সময় ইলেকট্রন কোনো শক্তি গ্রহণ বা শোষণ বা নির্গমন করে না। আবার ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে আবর্তন বা ঘূর্ণনের সময় ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের উপর কী হয় না, পতিত হয় না। কেন পতিত হয় না, কেন তার ব্যাখ্যাও এই তত্ত্বের মাধ্যমে দেওয়া সম্ভব। মানে ইলেকট্রন ঘুরতেছে নিউক্লিয়াসের মধ্যে পড়ে না, কেন পড়ে না সেই বিষয়টা নিয়েও বিজ্ঞানী রাদারফোর্ড তার ব্যাখ্যায় বলছে বা বড় মডেলের মধ্যে বলেছে। কথা কি বুঝতে পারছো এতটুকু? এই প্রথম পয়েন্টটা বুঝতে পারছো কিনা? প্রথম পয়েন্টটা, ইলেকট্রনগুলো স্থির কক্ষপথে ঘুরে এবং ঘোরার ক্ষেত্রে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। তোমরা সবাই কি শুনতে পাচ্ছ না আমার কথা? তোমাকে জানাও, যাদের ফেরদৌস, সোহান, তাসফিয়া, সাইমা, শিউলি, কথা বলো, তুমি কি শুনতে পাচ্ছ না? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এবার 2 নাম্বার, তাদের রেসপন্স করবা। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর যেমন হাইড্রোজেন বা আয়ন যেমন He+, Le2+, বা প্লাস প্লাস বা 2+ একই কথা, বেরিলিয়াম প্লাস 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 বা 3+ একই কথা, এর বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব। মানে এই বোর পরমাণু মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট অথবা এক ইলেকট্রন থাকবে এরকম আয়নেরও কি করা সম্ভব, বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব। 3 নম্বর, বোরের তত্ত্ব প্রয়োগ করে সুস্থিত কক্ষপথের ব্যাসার্ধ গণনা করা সম্ভব। অর্থাৎ বোরের তত্ত্ব প্রয়োগ করে কক্ষপথের ব্যাসার্ধটা বের করা সম্ভব। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধের গণনালব্ধ মান এবং পরীক্ষালব্ধ মানও কি হয়, এক হয়। তার মানে আমরা বুঝতে পারি যে বোরের তত্ত্ব অনুযায়ী পরমাণুর ব্যাসার্ধ বের করা পসিবল। 4 নম্বর, এই মতবাদ থেকে মুখ্য কোয়ান্টাম সংখ্যা মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর ধারণা পাওয়া যায়, যার সাহায্যে পরবর্তীকালে অন্যান্য কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধেও ধারণা লাভ করা হয়। এবার এটা বুঝতে হবে, আমাদের বিজ্ঞানী বোর কিন্তু কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করে নাই, কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করে একটা ধারণা দিয়ে যায়। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মানগুলো, এন এর মান 1 হলে প্রথম শক্তি স্তর, 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, 3 হলে কি তৃতীয় শক্তি স্তর, 4 হলে কি 4 নম্বর শক্তি স্তর। এই বিষয়গুলো আমরা কই থেকে পাই? রাদারফোর্ড থেকে পাই না,
বোর থেকে পাই। তার মানে কি বিজ্ঞানী বোর কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করার জন্য একটা ধারণা দিয়ে যান, কিন্তু কোয়ান্টাম সংখ্যা তিনি আবিষ্কার করেন নাই, করছে পরবর্তীতে অন্য বিজ্ঞানীরা। ইতিহাস কি মনে থাকবে এটা যা বলছি? এটা আমাকে জানাও, এই ইতিহাস কি মনে থাকবে তোমাদের? জি স্যার। আচ্ছা, এরপরে পরবর্তীতে আমাদের বলতেছে, কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছে কোন বিজ্ঞানী? এটা এখনো শিওর না, আমি এটা দেখতে হবে আর্টিকেল। তবে বিজ্ঞানী বোর আবিষ্কার করে নাই, আবিষ্কার করার আগে ধারণা দিয়ে গিয়েছিল তার মডেল। ম্যাক্স প্ল্যাঙ্ক নাকি ভাইয়া? ম্যাক্স প্লাঙ্ক তো তোমার ছিল আরো আগে, ম্যাক্স প্লাঙ্ক না, এর পরবর্তীতে। ম্যাক্স প্লাঙ্কের উপর ভিত্তি করে তো আবিষ্কার করছে বিজ্ঞানী বোর। ম্যাক্স প্লাঙ্কের অনেক আগের ইতিহাস, পরের ইতিহাস আর কি, এটা সার্চ করে দেখতে হবে। এবার দেখো লাস্ট, এই তত্ত্ব থেকে বিভিন্ন শক্তি স্তর আবর্তনকারী ইলেকট্রনের শক্তির পরিমাণ নির্ণয় করা সম্ভব, মানে কোন শক্তি স্তরের শক্তি কত বের করা সম্ভব, এবং শক্তি স্তর থেকে অন্যান্য শক্তি স্তরে একটি ইলেকট্রন স্থানান্তরিত হলে কী পরিমাণ শক্তি বিকিরণ করবে বা শোষিত হবে তা গণনা করা সম্ভব, এবং এর থেকে পারমাণবিক বর্ণালীতে দৃশ্যমান বিভিন্ন রেখার ব্যাখ্যাও করা সহজ হয়। তার মানে এই মডেলের মাধ্যমে শক্তি বের করা সম্ভব, ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় লাভ দিলে কতটুকু শক্তি বিকিরণ করবে, শোষণ করবে, এটাও বের করা সম্ভব। 6 নাম্বার, বোরের তত্ত্ব দ্বারা নির্মিত রিডবার্গের ধ্রুবকের মান 109.679 সেন্টিমিটার ইনভার্স 1, যা পরীক্ষালব্ধ নির্ণীত রিডবার্গের ধ্রুবকের মানের সমান। মানে বোরের তত্ত্ব অনুযায়ী রিডবার্গ ধ্রুবকের মানটাও বের করা সম্ভব, যেটা আমরা ল্যামডা মান বের করার ক্ষেত্রে ব্যবহার করি। 7 নাম্বার, বোরের তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ শক্তি নির্ণয় করাও সম্ভব হয়েছে। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর যে কক্ষপথ আছে তার ব্যাসার্ধ কত হবে, তার শক্তি কত হবে, এটাও বের করা সম্ভব হয়েছে বোরের মডেল থেকে। আর এই সকল যুক্তির কারণেই আমাদের বোরের পরমাণু মডেলটা সবচেয়ে যুক্তিযুক্ত এবং এটা সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। এই হচ্ছে এই সম্পূর্ণ উত্তরের ব্যাখ্যাটা। সবাই কি সম্পূর্ণ ব্যাখ্যা সহ উত্তরটা বুঝতে পারছো? সবাই রেসপন্স করো, সবাই একটু কথা বলো। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের মতো ক্লাসের শেষ অংশ। আল্লাহ হাফেজ।